জানেন, এখন না মানুষের ঠিক গল্প বলার সময় থাকে না। আবার গল্প শোনার মানুষগুলোও কেমন যেন হারিয়ে যাচ্ছে। তাই এই পডকাস্ট নিয়ে আসা, যাতে কেউ গল্প বলুক আর আমরা সেটা শুনতে পারি। ওয়েলকাম টু কথক পডকাস্ট এপিসোড 5। আর আজকে আমাদের বিষয়টা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকে আমরা আলোচনা করব জেনজি ভার্সেস মিলেনিয়াল। না, ভার্সেস বলবো না, কারণ এখানে তর্কের কোনো বিষয় নেই, কিন্তু যে তর্কটা বা যে মতবিরোধতা সবসময় চলে থাকে আমাদের সবার মধ্যে, যে জেনজিরা বলছে যে মিলেনিয়ালদের বলছে তোমরা এটা জানো না, বা তোমরা তো এখনকার এই ফিলটা করতে পারো না। আর মিলেনিয়ালরা বলছে যে তোমরা আমাদের সময়ের এই বিষয়টা জানো। এই আমাদের সময় তোমাদের সময় বিষয়টা খুব একটা ইম্প্যাক্ট পড়ে সবকিছুতে, বই পড়ার ক্ষেত্রে, মুভি দেখার ক্ষেত্রে, গান গাওয়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। তো আজকে বেসিক্যালি আমার সাথে একজন জেনজি রয়েছে। আমি মিলেনিয়াল, বাট আমার সাথে ওর কোনো না, জাস্ট আমি জানতে চাই ওর সাথে থেকে যে ওরা কিভাবে তৈরি করে। তা আমার সাথে রয়েছে সর্বার্থ। তো ওর সাথে একটু আলাপ করে নি। আর সর্বার্থ, তুমি যদি তোমার সম্পর্কে নিজে থেকে একটু কিছু বল আমাদেরকে। আচ্ছা, জেনজি হিসাবে হ্যালো, আর মিলেনিয়ালস হিসাবে নমস্কার। তো আমার নাম সর্বার্থ মুখার্জি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর একটু বই পড়া শখ রাখি, কথকের সাথে যুক্ত আছি অনেকদিন ধরেই, আর এই আর কি। হ্যাঁ, ওর এই ইনফরমেশনটা কিন্তু আমরা দিতে একটু ভুলে গেছিলাম। ও কিন্তু আমাদের টিম কথকেরও একজন মেম্বারও বটে। তো ওর পরিচয় তো বেসিক্যালি আমরা পেলাম। তাহলে ওর সাথে আমরা একটু আড্ডা মারবো আজকে। ওর লাইফ স্টোরি পুরোটা শুনবো। তো শুরু করি কি দিয়ে? শুরু করি ছোটবেলা দিয়ে। তো তুমি তোমার ছোটবেলাটা একটু আমাদেরকে বলো, মানে স্কুল, লেখাপড়া, সবকিছু। ছোটবেলা তো নর্মাল বাচ্চা কাচ্চাদের যেরকম ছোটবেলা হয় সেরকমই ছোটবেলা। এবার জেনজি আর এই নিয়ে টপিকটা, হ্যাঁ, তো সেই হিসাবে আমি ছোটবেলাটা এমন এমন মানুষজনদের সাথে কাটিয়েছি যে তারা অ্যাকচুয়ালি মিলেনিয়াল, তারা জেনজি নয়, অবভিয়াসলি তাই হবে। তো এবার সেই ক্ষেত্রে আমি তাদের কাছ থেকে যা যা পেয়েছি, যেমন সিনেমার টপিক, গল্পের বইয়ের টপিক, সবকিছু তাদের সেন্স দিয়ে। এবং আমার বেশিরভাগ ছোটবেলাটা কেটেছে একটু বড় পার্সনদের সাথে, যেরকম দাদু, দিদা, মামা, এরা। আচ্ছা মাসি মাসি আমার খুব ক্লোজ ছিল। আচ্ছা। মানে ছোট, মানে এজ ডিফারেন্সটা অনেকটাই কম। আর দাদারা ছিল, যে একটা তো দাদারা ছিল কিছু, তো তারাও অ্যাকচুয়ালি ওই ওই টাইমের না, তো তাদের কাছ থেকে যেগুলো আমি পেয়েছি, আমার এজের কেউ ছিল না আমার বাড়িতে, যে আমার সিমিলার তোমার এজের। সমবয়সী, তোমার সাথে আড্ডা মারা, গল্প হ্যাঁ করা, ওই হ্যাঁ, বিষয়টা ওই অতটা। ওইটা ছিল না, ওই জন্য আমি কিন্তু ওই ওদের টাইমের যা যা গল্পের বই, ওদের টাইমের যা যা সিনেমা, সেইগুলো দেখে বড় হয়েছে। আর এখন আমি যেভাবে সবকিছু দেখছি, এখন আমি জেনজিদের জিনিসগুলো দেখছি, তো আমি জেনজি হয়েও সেই টাইমে বিলংস তো করি। তুমি এখন যেটা দেখছো বললে, তো ধরো তুমি যখন স্কুলে গেলে বা তুমি যখন কলেজে গেলে বা এখন তুমি জব করছো বললে, তো এইখানেও ধরো তোমার সাথে আশেপাশে যারা রয়েছে তারাও কম বেশি জেনজি হয়তো। মানে আমি হ্যাঁ, বলছি না তোমার থেকে বড় কেউ নেই, বাট তোমার স্কুল মেট, তোমার কলেজ মেট, এরাও হয়তো জেনজি। একটা তাদের সাথে তোমার কিছু ডিফারেন্স কি কখনো নোটিস করেছো? যে ডিফারেন্স বলতে দেখো, প্রথম কথা, ওদের গ্রোয়িং ব্যাপারটা অনেকটাই ডিফারেন্স। ওরা এমন, মানে কি বলবো, ওরা বাড়িতে এমনভাবেই জন্মগ্রহণ করার পর থেকে সবকিছু আস্তে আস্তে পেয়ে গেছে, সবকিছু হাতের কাছে পেয়ে গেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যখন বড় হয়েছি তখন আমাদের বাড়িতে ল্যান্ডফোন ছিল। আচ্ছা, ল্যান্ডফোন ইউজ করতাম, তারপরে আমার বাবা কিনলো একটা কর্ডলেস ফোন তখনকার দিনে। তো কর্ডলেস ফোন তখনকার দিনে থাকা মানে সে আম্বানি। এবার ঠিক ঠিক ঠিক। আমাদের বাড়িতে মানে পাড়ার অনেকের ফোন আসতো আচ্ছা, বাড়িতে। হ্যাঁ, মানে এটা কিন্তু সেই হ্যাঁ সময় ভীষণ হতো যে একটাই গাড়বাড়িতে ল্যান্ডলাইন, তার নাম্বারই সবাইকে হ্যাঁ হ্যাঁ দেওয়া। হ্যাঁ, তো তখন থেকে শুরু করে ফার্স্ট আমাদের বাড়িতে একটা ফোন এলো, সেটা রিলায়েন্সের ফোন, কিপ্যাড আচ্ছা, ফোন। হ্যাঁ ঠিক। তারপরে আস্তে আস্তে ঢুকলো ওই আমি ছোটবেলায় চমচম ফোন ফোন বলতাম, স্যামসাং এর, একদম গোল মতো চমচমের মতো দেখতে, কালো, আচ্ছা আচ্ছা স্ক্রিন টাচ। আচ্ছা, তার মাঝখানে আবার আইপড বলে একটা জিনিস থাকতো। আইপড আচ্ছা। বলে একটা জিনিস এসেছিল। সেই এইখান থেকে শুরু করে করে এখন যারা জেনজি, তাদের তারা কি পাচ্ছে, তারা স্মার্টফোন পেয়ে যাচ্ছে। মানে তারা একটা টাইম পরে কি স্মার্টফোনটাই পাচ্ছে। তারা স্মার্টফোনটাই দেখছে। ঠিক। এমন নয় যে তারা ল্যান্ডফোন কোনোদিনও দেখেনি, তারা রেডিও কোনোদিনও দেখেনি, হ্যাঁ, এমন নয়। কিন্তু তারা ফার্স্ট টাইম ইউজ করছে স্মার্টফোন। আর আমরা কিপ্যাড ফোনে টাকাটাক 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 করে এসএমএস করা থেকে শুরু করে এখন ওই
শুধু এসএমএস করা না, বলো এসএমএস প্যাক ভরানো, এসএমএস প্যাক যেটা বানানো এখন 10 তো- টাকা 12 টাকায় ঠিক। পাওয়া যেত, স্ক্র্যাচ করে ভরতে হতো। তো ওইগুলোর থেকে এখন যেটা মানুষজন পাচ্ছে বা ছেলে মেয়েরা পাচ্ছে সেটা অনেক বেশি ইজি। মানে ইজি ইন দ্য সেন্স তাদের ক্ষেত্রে ইজি না, কিন্তু তাদের ক্ষেত্রে ইজি না এই সেন্সে, কারণ আমাদের মতো লোকজনরা বা আমি তো জেনজি হলাম বা হুম। আমাদের আগের যারা মানে জন্মগ্রহণ যেমন করেছে, আমরা। হ্যাঁ তারা বলবে যে এই তোরা তো ইজিলি পেয়ে যাচ্ছিস সেই জিনিসগুলো। তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ডিফিকাল্ট ডিল করা, যে ঠিক, মানে ব্যাপারটা এরকম অতটা ইজিও বোধহয় ইজিও নয় যে নয়। যেটা ওরা দেখাচ্ছে তোমরা এটা ইজিলি পেয়ে যাচ্ছ, বাট একদমই ব্যাপারটা তাই, হয়তো একদমই তাই। সেরকমটাও নয়। যেমন পরীক্ষার ক্ষেত্রে আমার এই জিনিসটা খুবই শুনতে হয়েছে, হুম। যে আমার পরিবারের লোকজনদের কাছ থেকে শুনতে হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই, যে আগেকার দিনে সেই 9-10 একসাথে পরীক্ষা হতো। ও আচ্ছা, হ্যাঁ। আমার টাইমে 10 একা পরীক্ষা হয়েছে এবং এমসিকিউ প্যাটার্নে। এটা বলা খুবই দরকার, তার কারণ তোমার এটা উচ্চ মাধ্যমিক, আমি একটু ইন্টারাপ্ট করলাম, তো উচ্চ হ্যাঁ। মাধ্যমিক পিরিয়ডে বোধহয় কোভিড পিরিয়ড না না, ছিল। কোভিড পিরিয়ড ছিল না। উচ্চ মাধ্যমিক পাস করে লাকিলি উচ্চ মাধ্যমিকটা আচ্ছা। আমাদের কোভিড না পিরিয়ড মানে ওই হয়নি। তালেও তো বলতো আমার লোকজন 2000 যে তোমরা হ্যাঁ, পরীক্ষাটা হ্যাঁ, দাওনি, হ্যাঁ, কারণ ওটা ওই তো সময় ওটা তো অনেকটা আছে, হয়েছিল। ওটা তো আছেই। 2019 আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরেই ওকে ওকে। কোভিডে হচ্ছে 2020-তে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই টাইমে এমসিকিউ প্যাটার্ন এলো আমাদের টাইমে, ফার্স্ট টাইম মাধ্যমিকে। ফার্স্ট সিলেবাস ছিল আমাদের মাধ্যমিক 2017, সেই টাইমে এমসিকিউ প্যাটার্ন চলে এলো। আচ্ছা। এবার এটা আমাকে শুনতে হয়েছে এমসিকিউ তো খুব ইজি, টিক মারলেই অ্যান্সার, টিক মারলেই রাইট, কিন্তু অ্যাকচুয়ালি নয়। কিন্তু এমসিকিউ ব্রড কোশ্চেনের থেকেও টাফ। কেন Exactly. কেন? তার কারণ ব্রড কোশ্চেনে তুমি থিওরিটা জানো, হুম। তুমি এটা বানিয়ে লিখে দিলে, হুম। ব্যাপারটা বুঝে লিখলে বা না বুঝে লিখলে তুমি কিছু মার্কস পাবে। কিন্তু এমসিকিউতে কিন্তু তা নয়, তুমি 40টা ঠিক লিখতে পারো, 40টা ভুল ভুল লিখতে লিখতে পারো। পারো, মানে তো ব্যাপারটা পুরোটা পড়ার থেকে এটা একটা লাইনের উপর বেশি একদম নজর একদম দেওয়া। জেনজি হিসাবে আমি বলবো, এই যে এডুকেশন চেঞ্জেসটা আসছে, যেটা ইজিয়ার হচ্ছে, কিন্তু দেখতে ইজিয়ার হচ্ছে, অ্যাকচুয়াল ইজি হচ্ছে না। তো ও কিন্তু একটা ভীষণ ভালো দিক দেখালো আমাদেরকে, যেটা হয়তো আমি অতটা কখনো ফিল করিনি বা হয়তো কারোর সাথে সেরকম কথা হয়নি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো বা যারা জেনজিও যদি কেউ দেখে থাকো, তো তোমরা এই বিষয়ে কি মতামত কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, এটা আমি একটু বলে রাখি, এটা আমি বলতে পারলাম এই কারণে, তার কারণ আমি 2019 সাল থেকে পড়াচ্ছি, তো এখনো পড়াচ্ছি। আচ্ছা, মানে তুমি চাকরির পাশাপাশি, টিউশনটাও হ্যাঁ। করো। তো আমি এটা করতে করতে আরো স্টুডেন্টদের সাথে রিলেট করতে পারছিলাম যে জিনিসটা কতটা মানে হতে পারে। হ্যাঁ, কিন্তু আমিও তোমার সাথে আমি বলছি, মানে টিউশন ইয়েতে আমিও ছিলাম, বাট আমি যে সময় করেছি তখন এই এমসিকিউ ব্যাপারটা তখন স্টার্ট হয়নি, তার জন্য হয়তো আমি ব্যাপারটাকে অতটা রিলেট করতে পারি, যেটা তুমি হয়তো এখন দাঁড়িয়ে রিলেট করতে পারছো। তো আমরা ভাবি যে সবই খুব, ওদের পড়াশোনাটা খুব ইজি হয়ে যাচ্ছে, যেটা আমাদেরও মাঝে মাঝে মনে হয় যে ওদের তো এডুকেশন খুব ইজি হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো সেরকমটা নয়। একদম। তো চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের ছোটবেলায় আমার যতদূর মনে পড়ে, আমারও সেটা হচ্ছে মামা বাড়ি, পিসির বাড়ি একটু গ্রামের দিকে যেখানে ছিল, আমরা পরীক্ষার পর মাস্ট ওখানে যাওয়াটাই আমাদের সব থেকে বড় ছুটি ছিল। তো ঠিক আছে, তো যখন যেতাম ওদের গিয়েই পুকুর থাকুক নদী থাকুক স্নান করতে যাওয়া, বাগান থেকে আম পাড়া, মানে যেটা বেসিক্যালি আমি এখানেও করতাম। হ্যাঁ, তো এখনই ধরো জেনজিরা এটাকে দেখা যায় এগুলো মানে অ্যাস্থেটিক, ঠিক আছে, এগুলো কিছু করলে অ্যাস্থেটিক বা কিছু রেডিও হোক বা যেটাই হোক, মানে এটা নস্টালজিয়া, মানে হ্যাঁ মানে একটু হ্যাশট্যাগ, মানে এমন একটা ব্যাপার। আর আমরা ভাবি যে আরে এটা তো খুব নর্মাল ছিল, মানে এটা করার মধ্যে কি এমন আলাদা কিছু আছে। মানে এবার আমি ধরো একটা জেনজিকে ধরো কোশ্চেন করলাম, ধরো তোমাকেই বললাম যে তুমি জানো আমি আমার বাড়ির পিছনে আম বাগানে আম ফাম চুরি করতে গিয়ে তারাও খেয়েছি, ঠিক আছে। এবার তুমি জিনিসটাকে কিভাবে বলবো, মানে তোমার সাথে কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, মানে তোমার ছোটবেলাতে এরকম কোনো ঘটনা ছিল? মানে ঘটনা বলতে দেখো, আমি ছোটবেলায় খুবই অসুস্থ ছিলাম। অসুস্থ ইন দ্য সেন্স, মানে আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যেত, আচ্ছা। এবং আমার নিউমোনিয়াও হয়েছিল খুব জন্মের সময়। জন্মের সময় অনেক অনেক রকম ঘটনাই ঘটেছিল আর কি আমার। যাই হোক, তো তারপরে থেকে আমার মা বাবার খুব কনসার্ন ছিল যে আমি যেন খুব একটা বাইরে না বেরোই, আচ্ছা বা মানে অতটাও, যেটা মানে তোমরা যেটা করতে পেরেছো যে বনে বাজারে ঘুরে বেড়াতে পেরেছো, গাছে হ্যাঁ, বাছে উঠে যাবে, হ্যাঁ, একদম আমাকে একদম। এটা এইগুলো করতে দেওয়ার মানে রেস্ট্রিকশন ছিল। ওই জন্য আমি খেলতে যাওয়াটা বা এগুলো অনেক বছর ছোটবেলা থেকে কম মানে করেছি। এটা কি কোথাও না কোথাও এটা এফেক্ট করে? ধরো আমার যেটা মনে, একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমি যে সময় কথা বলছি, সে সময় না মানে কোথায় চলে গেলাম মাঠে ঘাটে, কোথায় খেলছি, মা অত দেখছেও না, শুধু বাড়িতে না এলে পিঠে লাঠির বাড়িটা পড়বে, ঠিক আছে। কিন্তু তোমাদের সময় থেকে কি একটু চেঞ্জ হয়েছে, মানে একটু বাচ্চা কাচ্চার উপর কি একটু? হ্যাঁ হ্যাঁ, এখন যেরকম পুরোপুরি গৃহবন্দী, পুরো হ্যাঁ, মানে খুব কম বাচ্চা অঘোষিত জেলখানায় তারা বন্দী, মানে স্কুল থেকে
আসছে, আমার অনেক মানে ভাই আছে, ভাইপো আছে, এরা এদেরকে আমি দেখি যে স্কুল জিনিসটা ওদেরকে পুরো জেলখানা বানিয়ে দিয়েছে, হ্যাঁ মানে একদম আটকে পুরো থাকা আটকে দিয়েছে, এত টাস্ক, এত কিছু, আর এত কিছু পড়ছে ওরা। আর তুমি খেয়াল করো ওদের নিজেদের মধ্যে একটা বিষয় থাকে যে কম্পিটিশন, আমি হ্যাঁ না আমি বেরোবো না, হ্যাঁ ওটা আমার তো থাকে, homework ওটা করতে homework হবে, তাই করতে না? হবে, হ্যাঁ এটা তো। তো আমার ছোটবেলায় যে যে জিনিসটা ঘটেছিল সেটা আমার শারীরিক কারণেই ঘটেছিল, আচ্ছা এবং মানে যেহেতু আমার বাড়ি তো বারাসাতে, তো হুম। এই আমার একদম প্রপার রোডের সামনে বাড়ি, তো আমার মাঠঘাট বলতে ওই পাইনিয়ার মাঠ ছিল, তো আচ্ছা। সেখানে যাওয়ার তো প্রশ্ন অতটা ওঠে না। হ্যাঁ মানে মানে কাছাকাছি সেই কিছু নেই। ব্যাপারটা আর পাড়ার মধ্যে অত বন্ধু বান্ধবও পাইনি আমি সেরকম। কিন্তু আমি সব থেকে বেশি ভালো ছোটবেলা কাটিয়েছি যদি তুমি বলো, তাহলে হচ্ছে সেটা আমার মামা বাড়িতে। আচ্ছা মামা বাড়িটার মানে সেটা গল্প কোথায় বলতে মামা গেলে, বাড়ি? মামা বাড়ি হচ্ছে আমার রানাঘাটে। আচ্ছা তো মামা বাড়িতে আমার ২ মামা হুম আছে, একজন মাসি আছে, দাদু দিদা। এবার রিসেন্টলি বছর খানেক আগে আমার দিদা এবং আমার বড় মামা মারা যায়। আচ্ছা তো আচ্ছা মামা বাড়িটা আর কি এখন বলতে পারো আহ, যে মানে একটু আর সেই ব্যাপারটা তালাবন্দি। যাই হোক, এই সেটা ফিলটা বুঝি। খুবই কষ্টকর একটা ব্যাপার, কারণ সম্ভবত আমার মনে পড়ছে শায়ক আমান একটা পডকাস্টে বলেছিল যে মানুষ মারা গেলে না অদ্ভুত একটা জিনিস, যে সেই মানুষটাকে আর কোনোদিনও দেখতে পাবো না। তো হুম ওই মামা আর দিদা মারা যাওয়ার সাথে সাথে কেমন যেন ছোটবেলাটাও মরে গেছে। ঠিক তুমি বলছো আমার ছোটবেলাটা গুজবাম্পস হচ্ছে, আমি জানি ছোটবেলাটা এই ব্যাপারটা হয়তো ফিল হয়। ছোটবেলাটা হয়তো মানে হয়তো কি আর কোনোদিনও ফিরে আসবে না। তো ছোটবেলাটা একটু বলি, ছোটবেলাটা কি ছিল। প্রথম কথা দুর্গাপুজো ছিল, দুর্গাপুজোতে আমাকে বড় মামা ভোরবেলায় চলে আসতো, সম্ভবত চতুর্থী কিংবা পঞ্চমীতে ও ভোরবেলায় চলে আসতো, মানে ছুটিটা ওখানে কাটতো। ভোরবেলা আমাকে নিয়ে চলে যেত। আর ওখানে দাদু কি করতো, দাদু আমাকে ঢাকের কাঠি বানিয়ে দিত, হুম আমি চেয়ার বাজাতাম। তখনকার দিনে ওই এর চেয়ার ছিল আর কি, বেতে বেত না, ওই প্লাস্টিকের স্ট্রিপ দেওয়া চেয়ার গুলো আচ্ছা ছিল আচ্ছা না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ দুমুমো হ্যাঁ হ্যাঁ আওয়াজ বুঝতে হতো। ওই চেয়ার হ্যাঁ হ্যাঁ, ঠিক। স্টিলের তুমি চেয়ার। বললে বলে মনে নেই, পরে মনে পড়লো জাস্ট ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই চেয়ারটা বাজাতাম, দিয়ে ঢাকের আওয়াজ হতো, খুব সুন্দর ব্যাপার। আর দাদু বা বড় মামা আমাকে বাজি কিনে দিত, বাজি ফাটাতে খুব ভালোবাসতাম, হুম। ওই ক্যাপ ফাটাতে ভালোবাসতাম। তো ওটাই আমার জীবন ছিল, মানে জীবন বলতে কি মানে ওটাতে হ্যাপি, মানে কি মানে বলবো। ওটাই একটা সবকিছু আমি মানে একটা বাড়ি, রসদ একদম নিয়ে একদম আসা। আমি ওই বাড়ির থেকে বেরিয়ে হুম ওইখানে যাচ্ছি একদম মুক্ত অক্সিজেন। আর হ্যাঁ আমার মামা বাড়িটা একটু শহর অঞ্চলের থেকে একটু থেকে ভেতরে, পাশেই চুন্নি নদী। তো আশেপাশে মানে রাস্তাঘাট, প্রচুর মাঠ ফাট রয়েছে, দৌড়ে বেড়ানো, নানা রকম কিছু, আর প্রচুর মজা করেছি। মানে মামা বাড়ির হিস্ট্রি বলতে গেলে তোমাকে হয়তো আরেকটা পডকাস্ট করতে হবে, তো এত এত মানে হিস্ট্রি এত রয়েছে, গল্প রয়েছে। এত গল্প রয়েছে ওখানে, মানে গল্পের ঝুড়ি আর কি। এবার দেখো এই যে তুমি বলছিলে না যে এই যে যে মানে নতুন যে অ্যাস্থেটিক পোস্ট বা এরকম এই জিনিসগুলো মানে দেয়, করে কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো অ্যাকচুয়ালি আমাদের মতো মানুষ বা তোমাদের মতো মানুষ যারা ছোটবেলাটাকে মিস করে, এটা আমার পার্সোনালি হুম মনে হয়, হুম যারা ছোটবেলাটাকে মিস করে না, এই মিসিং সেন্সটা কিছুটা হলেও ওদের মধ্যে কাজ করে, যে এরা এই জিনিসটাকে মিস করছে। হুম, এটা হতে পারে তো কিন্তু আমার মনে হয় এটা ওরা এই পোস্টটা দিয়ে সেই জায়গাটায় আমাদের সাথে খানিকটা লিংক করার চেষ্টা লিঙ্ক করে। করতে চায়, এবং হতে পারে ওরা আমাদের সাথে কেন বলছি তার কারণ আমি ছোটবেলায় যাকে যাকে দেখতাম একটু মানে একটা আইডিয়াল পার্সন হুম লাগছে দেখে, বা আমার ছোট মামা ছিল আইডিয়াল পার্সন, হুম, আর্মিতে আছে, তো আমি ওর মতো হতে চাইতাম, হ্যাঁ মানে একজনকে একজনকে আইডিয়াল অ্যাডমায়ার মেনে করা আর কি, হ্যাঁ হ্যাঁ। ঠিক। তো তারপরে আমার একজন দাদা আছে যে গান বাজনার সাথে যুক্ত আছে, তাকে দেখে আমার গিটার বাজানোর শখ হলো, যে আমি ওর মতো গিটার বাজাবো। তো এখনকার দিনের বাচ্চাদেরও সেম কোয়ালিটি রয়েছে, যে হুম। আমাদেরকে দেখে তাদের ছোটবেলাটায় তারা কি একটু করতো হ্যাঁ সেটাকে একটু একটু ওই জিনিসটা করা। রিক্যাপ করে তারা ওই জিনিসটার সাথে রিলেট করতে চাইছে ব্যাপারটা, কারণ ওটা তো হয়তো মরে গেছে ছোটবেলাটা, বা ওই টাইমটার জিনিস, ওই টাইমটা মরে গেছে, কিন্তু ওই টাইমটার রেসটা তো থেকে গেছে না, ওই রেসটা কিছুটা চলছে, হয়তো পরবর্তী জেনারেশনে ওইটুকু থাকবে না, হয়তো হয়তো আমরা বাঁচিয়ে রাখলে থাকতেও পারে। আমরা আগে বেঁচে আসলে থাকি, আমরাও তারপরে টাইম আমরা টাইম বাঁচিয়ে থাকার ঠিক। সর্বার্থর সাথে গল্প করতে করতে কোথাও না কোথাও আমরাও ছোটবেলায় ফিরে যাচ্ছি, মানে অনেক ঘটনা অনেক গল্প আলোচনা করতে করতে আমারও মনে হচ্ছে আমি যদি স্টোরিগুলো বলতে পারতাম তাহলে কি ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু একদিন হবে, একদিন কাউকে বা আমি বসবো, ও তুমি তাহলে বলবে। হ্যাঁ এরকম কিন্তু হলে বেশ ভালো যে হ্যাঁ আমাকেও কেউ প্রশ্ন করছে আমি এতগুলো হ্যাঁ উত্তর হ্যাঁ দিচ্ছি। কিন্তু ধরো তোমাকে এই যে কথকের সাথে তো রিলেট করানো গল্প নিয়ে, মানে হুম, আমার কথকের নামটাও সেই হিসেবে করা হুম, যে কথক গল্পেরা কথা বলতে চায়, আর হুম, তোমার সাথে পরিচয়ও আমাদের গল্প পড়া গল্প লেখা হুম, এই হুম, মাধ্যমে। হুম, তো তুমি লেখালেখি করো টুকটাক, হুম। তো তুমি এই লেখালেখি করাটা কবে থেকে শুরু হলো, মানে এটা যদি একটু। লেখালেখি দেখো, প্রথম কথা আমার বাড়িতে
আমার দাদু মানে আমার মায়ের বাবা এবং আমার মা দুজনেই লিখতে ভালোবাসে। আমার মা আচ্ছা। কবিতা টবিতা লিখতো, ছোটবেলা থেকে দেখতাম। আমার দাদুও লিখতো অনেক কিছুই। এবং আমি শুনেছি আমার দাদুর বাবা বা তার বাবা এরকম কেউ ছিল রিলেশনে, সে আহ, কবি ছিল। তো আচ্ছা। যাই হোক, মানে রিলেশনে লেখালেখিটা আছে। এবার লেখাটা আমার শুরু হলো বেসিক্যালি স্কুলে একটা ম্যাগাজিন বেরিয়েছিল, ক্লাস 6-এ পড়ি তখন আমি। তখন ওই ম্যাগাজিনে আমি একটা গল্প লিখেছিলাম। হুম হুম। তো সেখান থেকে মানে ওটা লেখালেখি কি শুরু। নিছকই মানে জাস্ট এমনি না, চেয়েছে ওটা লিখেছো? অ্যাকচুয়ালি আমার যে স্যারের কাছে পড়তাম বাড়িতে, হ্যাঁ, সেই হ্যাঁ। স্যার আমাকে একটা জিনিস বলেছিল, যেটা আমি উল্লেখ করা ভালো করলে ভালো হবে। যে বলছে যে একটা সাপ, একটা বাজ পাখি একটা সাপকে ধরে নিয়ে গেল, হুম হুম। ঠিক আছে? এবার নিচে দুজন বসে, মানে ধরে নিয়ে গেল, একটা গাছের ওপর রাখলো। হুম হুম। এবার নিচে দুটো ভিক্ষুক বসে সবে ভাতটা খাওয়া শুরু করেছে বা খাবার দাবার খাচ্ছে। হুম হুম। এবার সাপের মুখ থেকে বিষটা ওই পাতের ওপর পড়লো, দিয়ে ওই ভিক্ষুক ওই খাবারটা খেয়ে মরে গেল। আচ্ছা। তো এই ক্ষেত্রে খুনিটা কে হবে? মানে বাজ পাখিও কি বাজ পাখি খুনিটা হতে পারে? কারণ বাজ পাখি তো সাপটাকে নিজে নিয়ে খাদ্য এসে- হিসেবে নিয়ে এসেছিল। হ্যাঁ, আর এটা তো ভিক্ষুক, কোয়াইট ইন্টারেস্টিং। এটা আমাকে একটা স্যার বলেছিল যে আচ্ছা। এটা দিয়ে আমি একটা গল্প বানিয়েছিলাম, ওই আচ্ছা। ভিক্ষুকের ব্যাকগ্রাউন্ড স্টোরি দিয়ে শুরু করে লাস্টে এই জিনিসটা রেখেছিলাম। তখন ছোটবেলায় ক্লাস 6-এ পড়ি, আর কি যেটুকু একজনের থেকে টোকা জিনিসই আর কি বলতে পারি, চুরি করা। কিন্তু আমি সেই মানে আমি যে স্যারের কাছে পড়তাম, সেই স্যারই আমাকে এই জিনিসটা বলেছিল, সেখান থেকেই লেখা আর কি। তো এটা তুমি 6 এর কথা বললে, তো এখনো লেখালেখি করা হয় তো? এখন লেখালেখি বলতে মাঝে আবার আমি যখন কলেজে পড়তাম 2022 সালে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছিলাম নর্থ ক্যালকাটা পলিটেকনিকে। তো সেইখানে একটা ওয়াল ম্যাগাজিন বলে একটা জিনিস ছিল। এবার আমি না তখন ওয়াল ম্যাগাজিন আমি বুঝতে পারতাম না। ওয়াল ম্যাগাজিন অন্য ধরনের হয়, আবার ম্যাগাজিন অন্য হ্যাঁ ধরনের হ্যাঁ হয়। হ্যাঁ। তো আমাকে ভালো করে বলাও হয়নি। এবার আমি ম্যাগাজিন তাহলে একটু লিখি, দেখি হুম। কেমন হয়। এবার লিখে সেই লেখাটা আমি বিক্রমকে পাঠিয়েছিলাম। বিক্রম তখন মানে বিক্রম লেখালেখি করছে বা ঠিক ঠিক। পড়ার দিক থেকে বিক্রম একদম টপ ক্লাস, ওর একদম সাথে একদম, বইমেলাও আমাদের কোনো যেতাম। সাজেশন হলে আমরা বিক্রমের কাছে নির্দ্বিধায় বলতে পারি আর তো কি। বিক্রম এমন একজন ছেলে, যে ছেলেটা আমাকে এই লাইনে নিয়ে এলো, যে দারুণ হয়েছে লেখা, মানে হয় না মানে ক্লাস ওপর 6 এর পরে একদম এই সময় 2022 এসে? হ্যাঁ, আচ্ছা, মানে অনেকটা গ্যাপ কিন্তু। অনেকটা তার gap, মাঝখানে কখনো মনে হয়নি লিখবে বা কিছু? তার মাঝখানে লিখেছি। লকডাউনের সময় লেখা হয়েছে, কি তার আগে বই পড়তে পড়তে হঠাৎ মনে হয়েছে খাতায় একটু 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 লিখি, শুরু করেছে, কিন্তু শেষ হয়নি শেষ লেখাগুলো। হয়নি। কারণ লেখা না একটা আর্ট, মানে আর্ট বলতে আমি বলতে চাইছি একটা সিস্টেম। হুম। পড়তে পড়তে গল্প শুনতে শুনতে না লেখার ধরনটা বোঝা যায়। হঠাৎ করে একটা প্লট মাথায় এলো, আমি লিখে ফেললাম, সেই লেখাটা যে পুরো এন্ড হবে সেটা হয় না। সেটা কিন্তু হয় না, তোমাকে একটু তো ভেবে রাখতেই ভাবতে হয়। হবে শুরুটা কিভাবে হবে, মিডিলে ইন্টারেস্ট ধরিয়ে রাখা, এবং শেষে গিয়ে এমন এবং একটা সবচেয়ে বড় ক্লাইম্যাক্স করে শেষটা এন্ডিং। তো আগে ডিসাইড করতে আগে হয়। ডিসাইড, অনেক সময় আমার মানে প্রথম যখন লেখা ভাবতাম তখন হুম। শেষটা ভাবতাম, হ্যাঁ, শুরুতে মানে কি অনেক হবে হবে না। হবে আবার না, কিছু কিছু গল্পে শুরুটা ভাবতাম, শেষ কি হবে জানি না। জানি না, পরে সেটা যেমন change আমি হতে একটা পারে। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি একটা গল্প লিখেছিলাম যে একজন বাড়িতে চুরি হচ্ছে, একজন গোয়েন্দা ক্যারেক্টার এসছে, হুম, সেই গোয়েন্দাটাকে কেউ পাত্তা দেয় না তাদের ডিপার্টমেন্টে, কিন্তু সে একটা কেস Yes, সলভ করবে। আচ্ছা। এটা আমার প্লট ছিল। এবার সেই একটা হীরের আংটি চুরি হয়েছে, সেই হীরের আংটিটা একজনের পেট থেকে পাওয়া গেছে যে মরে গেছে। তো এরা উদ্ভট টাইপের ভাবনা চিন্তা, কিন্তু সেটা তো আমি গল্প আকারে গুছিয়ে লিখতে পারবো না, না মানে না, সেটা ঠিক, লিখতে মানে তুমি গেলে ভাবনা চিন্তাতেই রয়ে ভাবনা যাচ্ছে। চিন্তাটাই রয়ে গেছে। সেই গল্পটা তো তোমাকে গুছিয়ে লিখতে হবে ব্যাপারটা, সেটা করতে গেলে এক্সপিরিয়েন্স লাগবে, হুম। সেটা করতে গেলে প্রচুর বই পড়তে হবে। অনেক, বই কিন্তু পড়ে ওই মানে সাইডের আমরা যেখান থেকে রসদটা নিচ্ছি ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। একদম বই প্রচুর পড়তে হবে। মানে 100টা বই পড়লে হয়তো একটা গল্প বেরোবে তোমার ভেতর থেকে। ঠিক। শুধু বই পড়া বলবো না আমি, বই মানে এমন বলছি না যে, দেখো এখন বই পড়ার প্রথম কথা টাইম খুব কম। যারা কাজবাজ করছে, চাকরি বাকরি করছে, এটা খুবই মানে বলা মানে খুব তুমি ইজি। আমি যে রিলেট করতে পারো যে এখন পড়ার সময়টা হয়তো একটু হলেও অনেক কমেছে। কম না। এবার সত্যি কথা বলতে যখন সময় ছিল হুম। তখন আমি খেলাধুলো করতে গিয়ে বই পড়া কমিয়েছিলাম, বই পড়তাম না। আচ্ছা। খেলাধুলো প্রচন্ড ভালোবাসতাম আমি, কিন্তু তারপরে যখন বই পড়তে ইন্টারেস্টেড হলাম তখন সময় কমে গেল। কপালের আর মানে কি করা এখন যাবে। তুমি খেলাধুলা করতে তোমার বই পড়াতেও ইন্টারেস্ট ছিল, বাট এখন জব লাইফে এসে এখন জব লাইফ সেগুলো বোধহয় কিছু এগুলো তো মিস করো। না, এখন আবার জব লাইফে এসে একটা ব্যাপারটা কি হয়েছে, যতদিন জব পাচ্ছিলাম না, হুম। এটা আমাদের জেনজিদের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে চাকরির প্রচন্ড অভাব বাজারে।
যে কোনো, এটা সত্যি কথা। বাট তোমরা কিন্তু খুব ক্রিয়েটিভও হো, মানে ক্রিয়েটিভিটি দেখে তো কেউ টাকা দিচ্ছে না। হ্যাঁ এটাই, আগে মানে ব্যাপারটা হচ্ছে প্যাশনকে তোমার passion ক্যারিয়ার বানানো শুধু যাবে না। শুধু টাকা বলে না দিদি, মানে ব্যাপারটা কি হয়, বাড়িতে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এমন থাকা উচিত সবারই, হুম। যে ক্ষেত্রে তোমার প্যাশনটা তুমি ফলো করতে পারবে। ঠিক। আমি একটা মানে আমার মনে হয় একটু বললে ভালো হয়, ছোটবেলাতেই ফিরে যাচ্ছি একটু তোমার গল্পের টপিক থেকে, আমি আবার গল্পের টপিকে আসবো। না না ঠিক আছে, না, বলো বলো। ছোটবেলায় মানে ব্যাপারটা কি হয়, আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম। আচ্ছা। তো আমার ইচ্ছা ছিল ক্রিকেট খেলবো। আমি মাকে বললাম যে, এবার একটা টাইমে আমি না অঙ্কে 5 পেয়েছিলাম 25-এ। তো আমার ওহ, মা, আমি আবার পেয়েছিলাম 100-2। হ্যাঁ আমার মা আমার ব্যাটটাকে ছুঁড়ে ফেলে দিল, আচ্ছা। জঙ্গলে গিয়ে পড়লো। আমি সেই কাঁদতে কাঁদতে আবার ব্যাটটাকে তুলে নিয়ে, ব্যাট আমার খুব প্রিয়। আমি মাকে বলেছিলাম, মা আবার টিভিও বেচে দিল ক্লাস 9-এ, আচ্ছা যে আচ্ছা। টিভিতে সারাদিন খেলা মানে দেখতাম। তখন একটাই ব্যাপার, একটাই টিভিটাই ব্যাপার, মেন কালপ্রিট। মানে খেলা আর টিভি, এইটা TV, হচ্ছে আমার হ্যাঁ। কালপ্রিট। ইভেন আমি কম্পিউটারে গেম খেলতাম, সেটাও ইএ স্পোর্টস এর ক্রিকেট। সেটা হয়তো আগেকার দিনের মানুষরা মানে রিলেট করতে পারবে, এখন উইন্ডোজ 11 উইন্ডোজ 10 চলে এসেছে, কিন্তু আমাদের ইএ স্পোর্টস এর ক্রিকেট কিন্তু একটা আমাদের ইমোশন ছিল। তো সেই ইএ স্পোর্টস এর ক্রিকেট খেলতাম সারা দিন। আর মা স্কুলে পড়াতে যেত, আমি হ্যাঁ। জানলা দিয়ে উঁকি মারতাম, 11টার সময় মা আসছে, কম্পিউটার বন্ধ, বই অন, এই করে বাবা, কাটিয়েছি। এটা তো মানে এই মাকে দেখে কাজ যেটা করতে করতে বন্ধ করে দেওয়া, হ্যাঁ, ওই ডেডলাইনটা, মানে আমাদের তো আমরাই তো এবার বড় শার্লক হোমস ছিলাম মনে হয়, যে বিশাল কখন আসছে পাইছে টাইম, বোঝা ঘড়ির যাচ্ছে দিকে কিনা। টাইম থাকতো, ক্রিয়াটা 6 মারলাম, কম্পিউটার অফ, অফ আবার পরে পড়তে শুরু বসে হবে। যাও। যাই হোক, এবার মাকে আমি বলেছিলাম যে মাধ্যমিকে আমি 80% পেয়ে দেখাচ্ছি, হুম। তুমি আমাকে ক্রিকেটে ভর্তি করিয়ে দাও। আচ্ছা, মানে খেলাতে খুবই ন্যাক ছিল। বিশাল বিশাল মানে বলছি আস্তে আস্তে। এবার তারপরে হলো, এবার টেস্ট অবধি হুম হুম। আমি যা ফাটাফাটি পড়াশোনা করেছিলাম, আচ্ছা। আমার মা দেখে অবাক, আই এম তো অবাক, এরকম অবস্থা। রে বাপরে, এই ছেলে আবার কি করে এত পড়াশোনা করতে পারে, রাত জেগে জেগে 3টে অবধি অঙ্ক করেই যাচ্ছি। অঙ্কই আমার ভীতি ছিল, আচ্ছা, বলছিলাম যে আচ্ছা। 5 পেয়েছি। হুম, এবার সেই এমন হয়ে গেলাম আমি যে আমার অঙ্ক ফেভারিট সাবজেক্ট করতে করতে, মানে অভ্যেসের দাস মানুষ। অভ্যেসের দাস মানুষ। এবার মানে কি বলতো, হয়তো ন্যাচারালি আমার অঙ্ক জিনিসটা আসে, হুম। যেটা আমি না করতেই আমি পারতাম না। পারতে না, হ্যাঁ। এবার এমন না যে বিক্রম যেরকম অঙ্কের তুখোর, ওরকম তুখোর না, কিন্তু আমি মোটামুটি অঙ্ক মানে পারতাম। হ্যাঁ। এবার আমি টিচারও অঙ্কেরই টিচার, অঙ্ক ফিজিক্যাল সায়েন্সের টিচার। যাই হোক, তো এবার তখন মা বলে দিল যে, তখনও মাধ্যমিক পরীক্ষা হয়নি, মা বলে দিল যে তোকে ভর্তি করিয়ে দেবো। আচ্ছা, মানে ইমপ্রেস এতটা হয়ে গেছে। ইমপ্রেস হয়ে গেছে। এবার মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে, টেস্ট পরীক্ষার পরে, মা ওই সুভাষ ময়দানে ভর্তি করার জন্য, তখন মনে হয় কিছু একটা ইনসিডেন্ট হয়েছে ওখানে, কোচের কিছু একটা, আমার মনে নেই ঠিক, তখন এই জায়গাটা ক্যান্সেল হয়ে যায়, আচ্ছা। যে আমি ক্রিকেট খেলা বন্ধ। ইভেন আমার বাড়ির পারিপার্শ্বিক লোকজনরা মিলে আমাকে প্রচুর সাজেশন দেয় যে, দেখ বাংলার ক্রিকেটের এই অবস্থা, এখন তুই ক্রিকেট খেলে কি করবি। তখন না আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম, ম্যাচুরিটি গ্রো করতে থাকলো, যে আমার যে ফ্যামিলি স্ট্রাকচার, আমি সেই স্ট্রাকচারে যদি ক্রিকেট খেলি, আমার যদি বাই এনি চান্স কোনো চোট হয়, তার মধ্যে আমার এজটাও অনেকটা বেশি হয়ে গেছে, আমি যদি 17 বছর বয়সে গিয়ে ক্রিকেট খেলা শুরু করি, নর্মালি যেটা 10-15 লোকজন আরো আগে থেকে বাচ্চারা আরো শুরু আগে করে থেকে দেয়, শুরু ঠিক। করে, তো আমি সেখান থেকে শুরু করি, আমার যদি বাই এনি চান্স কোনো সিরিয়াস ইনজুরি হয়ে যায়, তো আমাকে কে সামলাবে, আমার মানে এটাকে তখন ফিউচারটা কি, থেকে মাথায় চলে আসে। মাথায় চলে এসছে হঠাৎ করে। আমি তখন ওই ইএ স্পোর্টস থেকে বাদ দিয়ে, ইভেন আমি কম্পিউটারের ডিস্ক এফে আমার মনে আছে পুরো ভর্তি থাকতো গেমস গুলো, আমি সবকটা ফরম্যাট মেরে দিয়েছিলাম। ওখান থেকে আমার জার্নি, নতুন জার্নি শুরু পড়াশোনার লাইনে, ক্রিকেট খেলার স্বপ্ন আস্তে আস্তে বন্ধ। এবার তখন আবার কি বলতো, মানুষের ট্যালেন্ট যত বেশি থাকে না, মানুষের হাতুড়ে ডাক্তার মতো হয়ে যায় সবাই, সবকিছু করতে ভালো লাগে। বই মানে পড়াশোনার থেকে পালাতে গিয়ে, পড়াশোনা থেকে পালাতে বলবো না, মানে পড়াশোনাটা ভালোই লাগতো, পড়াশোনাটা, অনেকে বলে না আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার কিন্তু পড়াশোনা করতে ভালো লাগতো, পড়াশোনা শিখতে ভালো লাগতো, নতুন জিনিস, নতুন অঙ্ক করাচ্ছে, রাতে গিয়ে দেখি তো অঙ্কটা হয়, মেলে কিনা, অনেক সময় স্বপ্নে অঙ্ক মিলিয়েছি, এরকম হয়েছে যে রোজ অঙ্ক করছি, অঙ্কই মাথায় ঘুরছে, এরকম হয়েছে। কিন্তু ব্যাপারটা কি হয়, এই করতে করতে না, যে অ্যাকচুয়াল প্যাশন যেগুলো, যেমন ক্রিকেট খেলা ছিল আমার প্যাশন, গান গাওয়া, মানে ইভেন আমি গান লিখতামও, গান টান লিখতেও ভালো, মানে আমার একটা দাদার সাথে গানের দিকটা কিন্তু প্রথম, মানে আমি শুনেছিলাম, বাট তুমি গানের দিকটা এতক্ষণ পরে বললে, মানে সেটা কি এখনো কন্টিনিউ হয়? কন্টিনিউ বলতে অফিস থেকে এসে একটুখানি গিটারে টুমটুম করলাম, তাও গলা দিয়ে আওয়াজ বেরোয় না, ক্লাসে ঘুম এসে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। তো তাও এবার রবিবার শনিবার করে একটু একটু মাঝে মধ্যে ইচ্ছা গান কি করতে, মানে ধরো 3টে জিনিস, গান, ক্রিকেট আর গল্প পড়া বা গল্প লেখা, এই 3টে জিনিসের তুমি বললে তোমার সাথে জড়িত, তোমার ক্যারিয়ার ছাড়াও, তো
এই তিনটার মধ্যে এসকেপ কিসে বেশি খুঁজে পাও, মানে যদি এটা জিজ্ঞেস করি, মানে তোমার এটা ডেইলি রুটিনে একটা এসকেপ প্ল্যান তো সবারই দরকার হয়, বাট এসকেপ সবাই চায়। অ্যাকচুয়ালি জানো তো আমার পার্সোনালি কোনো কাজটা না কন্টিনিউয়াস করি না আমি। আচ্ছা, যেটা ভালো লাগছে করি, যখন ইচ্ছা হয় করি। যেমন গল্পের বই পড়াটা, একটা গল্পের বই ভালো লাগলো আমি কন্টিনিউ পড়লাম, মাঝে ভালো লাগছে না গল্পের বইটা বাদ দিয়ে অন্য কিছু করলাম। আমি যেরকম এখন যেভাবে পড়ি, এখন ট্রেনে যেতে যেতে পড়ি যতটা, যদি জায়গা পাই আর কি। 4 নম্বর সিটে বসে তো পড়া যায় না, তো এবার যতটুকু সময় হয় পড়ি, না হলে সিনেমা দেখতে দেখতে আসি বা সিনেমা দেখতে দেখতে যাই। মানে ওটাই, এটা এখন ওটাই। এবার একটা কি ডেইলি রুটিন হয়ে গেছে, তখন আমি জানি যে আমার এই টাইমটা, এই স্লটটা ফাঁকা, এই স্লটে আমি আমার মানে এটা আমি বিশ্বাস করি যে আমার নিজের সবটুকু আমি কোম্পানিকে দেব না, আমি কিছুটা আমি নিজের জন্য এইটুকু নিজের জন্য বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমি কি বলতো, অনেক বলে না মানুষ, মানে আমরা কিন্তু খুনি অ্যাকচুয়ালি, আমার মনে হয় অনেক প্যাশন মারতে মারতে মানে গলা কেটে 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 এসছি এই জায়গায় দাঁড়িয়েছি। তো আসলে এখন কোথাও না কোথাও একটা ব্যাপার আমার মনে হয়, যেমন তুমি বলে ক্রিকেট খেলা নিয়ে, ধরো আমার খুব ব্যক্তিগতভাবে আমার নাচ খুব পছন্দ ছিল, কিন্তু আমার মা বললো যে নাচ জিনিসটা খুব খরচা সাপেক্ষ, ঠিক আছে, আমি বললো যে এটা শিখতে গেলে এই প্রোগ্রাম করতে যেতে হবে, মেকআপের জিনিস লাগবে, ড্রেস লাগবে, হ্যাঁ, তো আমরা কি করে অতটা করবো, তার থেকে তুই আবৃত্তি শেখ, ঠিক, আবৃত্তি শিখলে ওটা কি আমি নিয়ে যাচ্ছি, তুই শিখছিস তোর বাচন ভঙ্গি থেকে, তুই ভালো বলছিস, জিনিসটা কস্ট এফেক্টিভ, ভবিষ্যতে তুই কন্টিনিউ করতে পার, তুই গান শেখ। তুই গান করতে আমার একদম ভালো লাগবে না, তো নাচ আমাকে শেখাবে না। মানে ভাবো এই ব্যাপারটা কি হয়, তখনকার দিনে বাবা মারা না, আমি তাদেরকে দোষ দেবো না, তাদের অ্যাকচুয়ালি একদমই নয়, কিন্তু এখনকার দিনে আমি জানি না যে কিভাবে গার্জিয়ান ডিল করে, হয়তো কেউ শিখতে চাইলে শেখায় কিনা। মানে তখনকার দিনে ধারণাটা এটাই ছিল যে তাদের মনে হয় যে এটা ভালো, তার মানে তাদের বাচ্চাদের এটা শেখানো উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে জিনিসটা, আমরা বুঝতে পারি যে প্রচুর চেঞ্জ। তুমি তোমার বাচ্চা কাচ্চাদের তুমি সেই স্পেসটা দেবে না যে সে ডিসাইড করবে যে এই বিরিয়ানি আছে, এই রসগোল্লা আছে, এই এটা আছে, তুই কোনটা চয়েস করবি। আমরা মানে আমরা এই ফেসটা পুরো দেখছি, আমাদের নিজের লাইফের ইমপ্লিমেন্টেশন হয়েছে জিনিসটা, না যে আমরা মানে আমার মনে হয় মাঝে মাঝে যে আমি যদি মিলেনিয়াল হয়ে থাকি, তাও মাঝে মাঝে জেনজিটাতে একটা মানে আমরাও করি, কারণ হ্যাশট্যাগস আমরাও ইউজ করি। আমি এই কথাটা আগে বললাম না যে আমরা সামনে যাদের দেখি তাদের মতো হতে চাই, ঠিক আছে। তুমি কেমিস্ট্রি পড়াও, যেরকম নিষ্ক্রিয় গ্যাসের মতো সবাই হতে চায়, 8টা করে ইলেকট্রন, সেটাই সবাই দেখো নিউক্লিয়াসের ব্যাপারটাও কিন্তু আমাদের সাথে রিলেটেড। মানে আমরা তো কখনো এরকম না, আমি মিলেনিয়াল, আমি আমার বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারছি, বাট আমি তোমার সাথে বসে আমি আড্ডা মারতে পারবো না, ব্যাপারটা তো ওরকম না, তোমার সাথে সেমই হতে পারে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু খুব আছে, আমরা এইটা করতে পারি যে আমরা সবার সাথেই আড্ডা মারতে পারি। তো যাই হোক, ওই ফেজটা পেরিয়ে আসার পরে যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লাম, ভালো লাগলো সাবজেক্টটা, সবকিছু পড়ছি। এর মাঝে আমার 2022-এ একটা পত্রিকায় আমি ওই ম্যাগাজিনে যেটা লিখেছিলাম, ওয়াল ম্যাগাজিনের, ওটা তখন বললাম ওয়াল ম্যাগাজিন, ওটা ক্যান্সেল হয়ে গেল, কলেজ থেকে ক্যান্সেল হয়ে গেল, তখন লকডাউনের পরে আর কি। যাই তো তখন আমি ওই শব্দসাগর শারদ সংখ্যা বলে একটা পত্রিকা, নাম শুনে থাকবে, সেখানে পাঠিয়েছিলাম গল্পটা, এবং ফার্স্ট টাইম ওটা আমার মানে মনোনীত হয়। এবার না, মনোনীত হয়েছে তো, মেলটা এসছে, আমার না চোখে জল চলে এসছে যে আমি লিখেছি, আমার লেখাটা নিয়েছে। আমি ভাবতাম যে আমার লেখা কে পড়বে, বিক্রম তো বলছে আমাকে বারে তোলার জন্য, কিন্তু ওটা দেখে না বিক্রমকে পাঠিয়েছি, বিক্রম ইমোশনাল হয়ে গেছে। এবার আমি বিক্রমকে নিয়ে গেছিলাম, ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল, ওখানে মানে ভীষণ ভালো লাগে না যে ওখানে একটা মোমেন্ট, দারুণ মোমেন্ট, মানে ফার্স্ট টাইম আমার কোনো লেখা বেরোলো। তারপরে বিভিন্ন জায়গায় লেখালেখি এখন এটাই, ওই যে মানে লেখা লাস্ট টাইম আমার কিশোর ভারতীতে, যেটা আমার লাইফে মানে আমার চাকরি পাওয়ার থেকে আমার বিগ অ্যাচিভমেন্ট বলে মনে হয়েছে, যে কিশোর ভারতী যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেখানে আমার একটা লেখা বেরিয়েছে। ঠিক আমি জানি, সেটা আমাদের কাছেও রেখেছি আমরা। সেটা একটা আমার কাছে মনে হচ্ছে চাকরি পাওয়ার থেকে এটা আমার একটা খুব বড়। ঠিক আছে, ওর এত ছোটবেলার গল্প শুনলাম, আর কোথাও না কোথাও আমি নিজেকে রিলেট করলাম, আশা করি মিলেনিয়াল বা জেনজি সবাই নিজেকে রিলেট করতে পারবে। তো আমার এটা মনে হয় যে মানুষ যখন গল্প লেখে, তো মানে জীবন থেকেই, মানে সেখান থেকে গল্পের লেসনটা নেয় বা লেখা আসে। তোমার এই তো আমি বললাম যে জীবনের যা যা গল্প, যা যা ভুল ত্রুটি বলো বা যা যা লেসন, সেখান থেকেই গল্প আর কোথা থেকে আসবে, মানুষের মন থেকেই আসবে। যে যারা যে কোনো লেখকই ওইভাবেই আমার মনে হয় লেখাগুলো শুরু করে। আচ্ছা, ধরো তুমি গান বাজানো টুকটাক করো বললে, ঠিক আছে, তোমাকে যদি চুজ করতে দেওয়া হয় মিউজিক আর রাইটিং এর মধ্যে, তো তুমি কোনটা চুজ করবে? এখন কারেন্ট সিনারিও রাইটিং।
আর যদি তোমাকে বলা হয় যে ধরো কেরিয়ার না প্যাশন না এরকম একটা মানে জিনিস আমি করবো না কোশ্চেনটা, কেরিয়ার বেশ একটু ভেঙে বলি। মানে ধরো তুমি এখন একটা ক্যারিয়ারে রয়েছো, তো কি ইচ্ছে আছে মানে ইন ফিউচার কখনো যদি প্যাশন ফলো করতে চাও তো সেটা করার ইচ্ছে আছে নাকি জাস্ট ক্যারিয়ার নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছে? অবশ্যই অবশ্যই আমি পুরোপুরি নিজের ক্যারিয়ার বা সবকিছুকে দিতে পারবো না, আমি প্যাশনটাকে অবশ্যই রাখবো। যখন যখন সুযোগ হবে আমি তখনই প্যাশনটাকে প্যাশনটাকেই ফলো হ্যাঁ করার হ্যাঁ ইচ্ছে। হ্যাঁ একদম। মানে কেরিয়ারটা আমাদের পেট চালানো খানিকটা। হ্যাঁ অবশ্যই ক্যারিয়ারটা পেট চালানোর জন্য, আর না তবুও প্যাশনটা মন কাজের চালানো। সাথেও মানে কাজও ভালো লাগলে না লাগলে জিনিসটা করা যায় না না, তো সেই অবশ্যই বিষয়ে তোমার আমার একটা কোয়ালিটি আছে হ্যাঁ যেটা আমি নিজেই নিজেকে বলি যে আমি না সব কাজকে ভালো লাগানোর চেষ্টা করি, আচ্ছা যেটা সব মানুষেরই করা উচিত বলে আমার মনে হয়। যে যে কাজটাই তুমি করছো, যেটা তুমি পেরেছো সেটাকে হুম, হুম। ভগবান বলে মনে করে সেটাকেই তুমি এটা কিন্তু খুব ভালো একটা কথা তুমি বললে যে ওটাতে ওই বিরক্তিটা না দেখিয়ে যে হ্যাঁ আজকে হ্যাঁ যেতে হচ্ছে, আজকে ফিরতে হচ্ছে, খুব একদম টায়ার্ড একদম এরকম না করে যদি একদম। ওটাকে আমি কারণ ভালোবেসে করি। আলটিমেটলি ওটাতে তোমার ফোনে হোক বা মানি ব্যাগে হোক লক্ষ্মী আসছে। হ্যাঁ, আর ওটা ছাড়া বোধহয় আমাদের চালিয়ে ওঠাটা সত্যিই খুব মুশকিল, খুব মানে মুশকিল, ওটা তো লাগবেই, ওটা তো ওটা লাগবে। ওটা তো লাগবেই মানে আমরা যেটা বই কিনে পড়তেও চাই সেখানেও ওটা লাগবে, একদম। একটা লিখতেও চাই, মানে যে কোনো বিষয়তে ওটা তুমি আমাদের তোমার প্রথম। প্যাশনটা ফলো মানে প্যাশনটাকে ফলো করতে পারবে, ওটা থাকবে। না মানে এখানে যেমন তুমি এটা কি মানো যে এরকম কেরিয়ার ওরিয়েন্টেড হতে গিয়ে অনেকে প্যাশনটা মরে যায়, তো হ্যাঁ সে আর আমারই গেছে, আমার তো আমি বললাম গল্প যে হ্যাঁ সে এটা তুমি বললে। সবারই যায় এটা মানে। না কিন্তু সেটা নিয়ে মানে খুব আক্ষেপ আছে না, পরবর্তীকালে আবার নতুন করে ভাবার ইচ্ছে আছে যে তখন আমি কেরিয়ার এই মধ্যে সেট হয়ে গেলে আক্ষেপগুলোই লিখে নিই, গল্প আকারে আহ, দিয়ে দিই। মানে ব্যাস। আক্ষেপগুলো গল্প আকারে আসে। হ্যাঁ মানে দুঃখগুলো যদি তুমি লিখে রাখো না, বা তোমার এটা অনেকেই বলবে যে তোমার যে ভুল ত্রুটিগুলো সেগুলো হুম। যদি তুমি লিখে রাখো তাহলে তোমার সেগুলো অনেকটা কমতে থাকে। তো তুমি এটা করলে আমার করলে মনে হয় বেটার, মানে better। এটা কিন্তু একটা ভালো আইডিয়া যে তুমি ভুল ত্রুটি দুঃখ আক্ষেপ দুঃখ আনন্দ লিখতে হবে না, আনন্দ মনে থাকুক। আনন্দ মনে আনন্দ জিনিসটা কেউ ভোলে না, বাট এগুলো যদি লিখে রাখা যায় আবার তাহলে আনন্দ বোধহয় লিখতে পারো, আনন্দ লিখলে সেই লেখাটা পড়তে পড়তে আবার সেই আনন্দটা আসতে আনন্দটা পারে। বাড়ে। না তা তো ঠিক। আচ্ছা তুমি তো বই পড়ো, তো ধরো অনেক গল্পের বই কম বেশি নিশ্চয়ই পড়া হয়েছে, হুম। তো এত কিছুর মধ্যে তোমার কোন একটা এরকম গল্প আছে যেটা তোমার মনে হয় যে এটা বারবার পড়তে ইচ্ছে করে বা এটা আমার লাইফটাকে একটা টার্নিং পয়েন্ট দিয়েছে, তো এরকম অ্যাকচুয়ালি কিছু? আমার গল্প লেখাটা অনেকটা শুরু হয়েছে বলতে পারো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের বই পড়া দিয়ে। আচ্ছা। ছোট গল্প থেকে শুরু করে আমার মায়ের ফেভারিট রাইটার। হুম হুম। তো যেহেতু মায়ের সেক্ষেত্রে আমারও হয়েছিল, এখনো আমার ছোট গল্প বড় গল্প উপন্যাস যে মানে কটা বারংবার পড়েছি পড়তে। বারংবার পড়তে ইচ্ছা করে, এবং শুনে বা আমি যে গল্প মিটের হুম, থেকেও হুম, গল্প শুনেছি বেশ কিছু, যেগুলো পড়া গল্প হুম। সেগুলো মানে দুর্দান্ত, মানে ওনার লেখার আমি বিরাট ফ্যান। আর মানে এরকম ধরো এরকম কি কোনো রাইটার আছে যার লেখা তুমি শুনেছো কিন্তু এখনো পড়া হয়নি বাট পড়ার ইচ্ছে আছে, এরকম কেউ? মানে এরকম হয় না যে আমার খুব চয়েসের আমি লিস্টে রয়েছে। শুনেছি চয়েস লিস্টে বলতে আমার রিসেন্টলি ব্লু ফ্লাওয়ারটা শুনেছি হুম হুম হুম। গল্পমিলের থেকে, কিন্তু আমার পড়া হয়নি। আমার অনেকদিন ধরে বইগুলো কিনে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু শুনে ফেলেছি, হুম। শুনে এইটা এখন একটা আবার হয়। এখন একটা কি হয়েছে, শুনে আমার মনে হয়েছে যে আমি বইটা পড়ার সময় না পেলে পড়বো না, কিন্তু ঘরে সাজিয়ে রেখে দেবো। হ্যাঁ মানে উচিত, কারণ আমি প্রথম পড়েইছি তারপরে শুনেছি, সত্যি ওই 3টে পার্ট ধরে রাখার মতোই বিষয়টা, একদম মানে দারুণ। তুমি শুনেও হয়তো সেটা বুঝতে একদম পেরেছো। একদম। তো ঠিক আছে, দেখো আমরা তো প্রায় আমাদের আলোচনার শেষ দিকে চলেই এলাম, ঠিক আছে অনেকটা গল্প আমরা করলাম, হুম। তো একটু গল্পের মাঝখানে দেখো যেহেতু আমরা তুমি কথকে এসেছো আর আমাদের সামনে তোমারই কিছু পছন্দের বই সাজিয়ে রাখা আছে, ঠিক আছে যেগুলো তোমার পড়া, হুম। তো আমি যদি তোমাকে বলি এই যে কটা বই আছে এখানে এগুলো প্রত্যেকটাকে যদি তুমি আউট অফ 5 একটু রেট করো, মানে 5 না, তোমার এখানে তো অনেকগুলোই আছে। না আউট অফ 5 মানে ধরো আচ্ছা মানে সূর্যতামসীকে তুমি আউট অফ 5 আউট এ অফ 5 কত কত দেবে? দেবো? হ্যাঁ, আর আহ, কেন দেবে এটা নিয়ে যদি একটু বলো তাহলে যারা ভিউয়ার সূর্যতামসী আছে একদম, তাদের। সূর্যতামসী বইটা এমন একটা বই যেটা তোমাকে হয়তো 4-5 বার পড়তে হবে, তবে গিয়ে তুমি তবে গিয়ে পরের পার্টটায় যেতে পারবে। তো এই বইটা আমি দুবার মতো পড়েছি, কিন্তু এই বইটাকে আমি দেবো 4.5। আমি অনেস্ট রিভিউ দেবো না একদম। আমি অনেস্টলি এই জন্য চাইছি কারণ আমাদের ভিউয়াররা যখন দেখছে তারাও ধর পরবর্তীকালে নতুন কোনো বই যখন আবার চুজ করতে হবে তখন তোমার এই রিভিউটা হয়তো আউট অফ করতে 5 পারে। আমি 4.5 দিতে চাই। ওকে, তো পরে নাও তুমি চুজ করো, তুমি আচ্ছা, বলো ডহর বইটা আমি ভূতের গল্প একটা আমি পড়েছিলাম। ডহরের 2টো পার্ট রয়েছে, খুব সম্ভবত আমি অনেকদিন আগে পড়েছি, আমার মনে নেই। তো প্রথম পার্টটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো গল্প, এবং পরের পার্টটাও ভালো, তবে ফার্স্ট পার্টটা দেখি ডহরটা বোধহয় হ্যাঁ দুর্বল। আমারও বোধহয় পড়া এটা, এটা দুটো হ্যাঁ দুটো ঠিক পার্ট ঠিক আছে। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ। তো এটা যদি তুমি রেট করতে এটা হয় ফার্স্ট পার্টটার জন্য আমি বলবো 3.5।
ওকে, এটা 3.5। ওকে, দেন আচ্ছা, মাংসলতার কৃষ্ণকলি, সৈকত মুখোপাধ্যায় আমার রিসেন্টলি ফেভারিট রাইটারদের মধ্যে একজন, একজন। যেটা অবভিয়াসলি বিক্রমের জন্য, বিক্রম খুব ফ্যান ওনার, ঠিক, আমিও ফ্যান হয়ে গেছি। সায়ক আমন এবং সৈকত মুখোপাধ্যায় আমি বরাবর খুব ভালোবাসি আর কি। যাই হোক, তো এটা ডার্ক ফ্যান্টাসির ওপর গল্পটা খুব খুব ভালো গল্প। এর মধ্যে একটা গল্প আছে ব্যাংক কাটার ক্লাস, সেই গল্পটা মানে আমি যে কজনকে সাজেস্ট করি বইটা, সেই মানে সবাইকে ওই গল্পটা আগে পড়তে বলি। এত ইন্টারেস্টিং ডার্ক ফ্যান্টাসি রিলেটেড বই, এটাকে আমি 4.7 দেবো। ওকে, এটাতে 4.7। আচ্ছা, তারপর আছে হত্যাশাস্ত্র। হ্যাঁ, এটা একটা হত্যাশাস্ত্র সিরিজ। এমন একটা সিরিজ চাণক্যকে নিয়ে, বিশেষত এই হত্যাশাস্ত্র সিরিজটাকে আমি 4.7 দেবো। তার কারণ আমি জানি এর পরের পার্টটা আরো বেশি ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার পড়া হয়নি। তারপরেরটা পড়ে ফেলেছি। আচ্ছা, মানে ষড়শাস্ত্র আমি তো পড়িনি। একদা আর্যবর্ত পড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একদা আর্যবর্তের প্রথম পার্টটা খুবই ভালো। আর এটা না এতটা মানে কি বলবো, ওই কানেক্টিং বই, মানে প্রথম লাইন পড়ার থেকে, প্রথম পাতা পড়ার থেকে শেষ পাতা অবধি কখন পড়া হয়ে যাবে কেউ বুঝতে পারবে মানে না। ধরে বিশাল ধরে রাখা, মানে না ঘুমাতে দেবে না এই বইটা পড়লে আমার মনে হয়। এটাও 4.7 কিন্তু। আচ্ছা, এখন অবধি টপে। আচ্ছা, ম্যাও আমার পড়া মানে গোয়েন্দা ক্যারেক্টার, গোয়েন্দা বলবো না, মানে পুলিশ যে গোয়েন্দা টাইপের যে ক্যারেক্টারে বেস্ট। স্বয়ম্ভু সেন যে ক্যারেক্টারটা আমাদের অভিষেক চট্টোপাধ্যায় স্যার যিনি প্রেজেন্ট করেছেন, আমার পড়া যে কোনো গোয়েন্দা ক্যারেক্টারের মধ্যে বেস্ট। আমি বলছি না ব্যোমকেশ অথবা ওইগুলো তো মানে সচিন টেন্ডুলকারের মতো, ওইগুলো ভগবানের থেকে বড় হয়ে গেছে। এখনকার সময়ের কথা বলছি, আমার পড়া বেস্ট গল্প। হ্যাঁ, তুমি যা যা বই নিয়েছো মোটামুটি সবই এখনকার সময়। পড়া এখনো অবধি আমি এটাকে ইচ্ছা করছে না 4.7 এর উপর দিতে, আমি 4.7ই রাখলাম। আচ্ছা, তোমার তাহলে অনেকগুলোই রয়েছে 4.7। একদম 1 ডজন খুব মিষ্টি হাসির গল্প সবকিছু রয়েছে এর মধ্যে। সবাই অনেকেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফ্যান, আর সব বয়সের পাঠকই একদম। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে কি, আমি এই বইটা সম্ভবত কিনে আমি ওনার সাথে ছবি তুলেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল বইমেলায় ছবি তোলা। তো এটাকে আমি হাসির গল্প হিসাবে 4 হিসাবে রাখছি। আচ্ছা, কুয়াশার ফুল, যেটা আমাকে কাঁদিয়েছে। সবাই সায়ক আমানের ভাসানবাড়ি পড়েছে, খুব রেটিং খুব ভালো, ভাসানবাড়ির দুর্দান্ত গল্প, কোনো দ্বিমত নেই। কিন্তু সায়ক আমানের কুয়াশার ফুল খুব আন্ডাররেটেড, অনেকে এটার নাম নেয় না, ওই জন্য আমি এটার নাম নিচ্ছি। আমার পড়া সায়ক আমানের বেস্ট, ছোট গল্পগুলো বাদ দিয়ে উপন্যাসের মধ্যে আমার পড়া সায়ক আমানের বেস্ট। কারণ এই গল্পটা বহু লাইনে আমি চোখ দিয়ে জল পড়েছে, মানে আমার নর্মালি পড়ে না সিনেমা দেখা ছাড়া, বই পড়ে, কিন্তু এটা আর বই পড়ে যখন আমার মনে হয় চোখ থেকে জল বেরোয়, তখন জিনিসটা যে কতটা ধাক্কা খায়, কারণ আমরা তখন ইমাজিন করি তো জিনিসটাকে পুরো। তো আমার দ্বিতীয়বার পড়তে সাহস হয়নি, মানে আমার একদম যখন বেরিয়েছিল তখনই পড়া, আমি জানি আমি জানি। আচ্ছা, এগুলো সরিয়ে দিই একটুখানি। হ্যাঁ, আচ্ছা, প্রফেসর সিরিজটা আমি রিসেন্টলি পড়লাম, যেহেতু অভিজ্ঞান গাঙ্গুলির আমি ফ্যান হয়ে গেছিলাম হত্যাশাস্ত্র পড়ে, তো এটা আমি পড়লাম। এটা আমি আচ্ছা, সায়ক আমানের বইটা তো রেটিং দিইনি, এটা আমি আমার পড়া হিসাবে বলছি, আমি এটাকে 5 দেব। ওকে, তাহলে একটা বই 5 আউট অফ 5 হয়ে গেছে। আচ্ছা, এই প্রফেসর সিরিজটা আমি রিসেন্টলি পড়লাম, আমার ভালো লেগেছে। খুব কানেক্টিং জিনিস এবং খুব টানটান উত্তেজনা রয়েছে প্রত্যেকটা গল্পে, এবং নতুন ভাবনা চিন্তা নিয়ে লেখা, খুব ভালো গল্প। আমি এটাকে মোটামুটি 3.7 দিচ্ছি। ওকে, তাহলে এটা আমার পড়া হয়নি, তাহলে নেক্সট ইয়ারতে আমি এটা ট্রাই করব। আর এই বইটা নিয়ে তো আর পাতাঝরার মৌসুম বহু প্রচলিত একটা বই, প্রচ্ছদ রিসেন্ট চেঞ্জ হয়েছে, আগের প্রচ্ছদটা ছোট ছিল, এরকম ছিল। ওইটা পড়া আমার, এটা না, ওই প্রচ্ছদেরটা পড়া। তো এটা সবাই জানে, এটার আর রেটিং দিয়ে কি করব, এটা মানে জেনজি বলো বা মিলেনিয়াল সবার কাছে এটা, মানে আমি জানি আমার স্টোর থেকে এই বইটা কারা কিনে নিয়ে যাবে, সবাই এটা পড়লে এটার সাথে রিলেট করতে পারবেই। টিউশন ব্যাচ থেকে শুরু করে ফুটবল খেলা সবকিছু, মানে পুরোটাই একটা কানেকশনটা আলাদা বিল্ড। যাকে পছন্দ হচ্ছে তার সাথে তার মানে হাতের সাথে একটু টাচ হয়ে গেলে যে একটা কাটা দেওয়া, সাইকেল নিয়ে যাওয়া, মানে এই পুরো বিষয়টাই, সব বিষয়টা এটা মানে আপ টু দা মার্ক। ঠিক আছে, তবে আমার পার্সোনাল চয়েসের যে সমস্ত গল্প রয়েছে তার মধ্যে এটাকে আমি 4 রেটিং দেবো। আচ্ছা, শরৎচন্দ্র তো আমার তোমার সবার ফেভারিট। হ্যাঁ, এটা আমি আউট অফ 5 10 রেটিং দেবো। ওকে, তাহলে ও কিন্তু বইগুলো, ওর পছন্দের বইগুলোই আমরা এখান থেকে ছিল, ওটা পুরোটাই রেট করলো। ঠিক আছে, তো তোমরাও তোমাদের এই বইগুলোর যদি কোনো রেটিং থাকে, দেওয়ার ইচ্ছা থাকে, কিরকম লেগেছে আমাদের জানাতে পারো।
ঠিক আছে, সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমাদের পডকাস্ট তো প্রায় শেষের দিকে। শেষ করতে করতে যখন এত ছোটবেলার গল্প আমরা করলাম, হ্যাঁ হয়তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা হয়তো একটু মিস করে গেলাম, তো ওটা দিয়ে আমরা পডকাস্ট আজকে শেষ করব। সেটা হচ্ছে তোমার সবার জীবনে কিছু স্মরণীয় মুহূর্ত থাকে। স্মরণীয় বলতে সেটা খুব মনের সাথে কানেক্টেড হতে পারে, সেটা আমার ক্ষতি করতে পারে, সেটা ভালো ছোটবেলার করতে মুহূর্ত পারে। বলছো নাকি? দেখো, এটা আমি অল ওভার দ্য টাইম পিরিয়ড বলছি, মানে তোমার ছোটবেলার হতে পারে, বড়বেলার হতে পারে। তো তোমার যদি এরকম 2-3টে স্মরণীয় মুহূর্ত একটু শেয়ার করতে। স্মরণীয় মুহূর্ত বলতে, যদি যেহেতু এটা কথক মানে গল্পের ক্ষেত্রেই আমি বলি, যেগুলো হ্যাঁ। থেকে গল্প আসে, ঠিক ঠিক। তার মেন জায়গা হচ্ছে ছোটবেলা। হুম। বড়বেলাতে গল্পগুলো কি হয়, সাজাতে থাকি আমরা নিজেদের মতো করে আমরা অনেক করতে। প্ল্যান্ড মানুষ হয়ে যাই, তখন পুরোনো গল্পগুলোকে নতুন করে সাজাই। হুম। তো ছোটবেলাটায় যেমন ভাবে কেটেছে আমার, তার মধ্যে যেটা স্মরণীয় বলতে আমি খুব মিস করি, যে যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে আমি মিস করি আমার মানে ঠাকুমার ঘরটা। মানে ঠাকুমার ঘরটা এখনো আছে, সেখানে আমার একজন বয়স্ক মানুষ আছে, তিনিও এখন আছেন, এবং ঠাকুর করুক তিনি থাকুন। এবার সেই ঘরটাকে মানে আমার ঠাকুমাকে মাম্মাম বলতাম। আচ্ছা। তো সেই ঘরটার নাম এখনো মাম্মাম ঘর। যেই বলবে যে কোথায় আছিস, আমি বলবো আমি মাম্মাম ঘরে আছি, এরকম টাইপের। তো সেই ঘরটায় না, যখন ছোটবেলায় লোডশেডিং হতো, একটা মোমবাতি জ্বলতো, আমি ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, ও মাম্মাম কারেন্ট কখন আসবে? ঠাকুমা বলতো এই তো চলে আসবে। ওই এই তো চলে আসার মধ্যে একটা কারণ শান্তি ছিল না, কি শান্তি ছিল। যখন পরীক্ষা দিতে যেতাম, প্রণাম করে যেতাম, ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। মানে তাদের কাছে সবই ভালো হবে, সবই এই তো হয়ে যাবে। সুন্দর মুহূর্তগুলো না, মানে আমার বলতে গিয়েও কেমন লাগছে যে এইগুলো খুব মিস করি। এইগুলো এখন আস্তে আস্তে খুব শর্ট হয়ে যাচ্ছে, মানে ইউটিউব শর্টস এর দুনিয়ায় ওইগুলো খুব শর্ট হয়ে যাচ্ছে, যা হবে দেখা যাবে এরকম টাইপের। হ্যাঁ মানে কারেন্ট নেই তো কি হয়েছে, খুলে চলে আসবে। কারেন্ট নেই ব্যাপারটা আমরা এক্ষুনি কমপ্লেন করতে যাচ্ছি, কারেন্ট নেই কি করে ব্যাপার, কারেন্ট নেই কি করে। এখন তো ইনভার্টার ম্যাক্সিমামের বাড়িতে কারেন্ট যায়ও না। তো লোডশেডিংটাকে আমি মিস করি কিন্তু অ্যাকচুয়ালি। গরম যদিও পড়ে গেছে, লোডশেডিংটা বোধহয় খুব মানে টানা চলতো না, ওরকম আসতো না। হ্যাঁ 2-3 ঘন্টা মাঠে গিয়ে বসে হয়েছে যে হ্যাঁ। 1-2 দিন আসেনি, এরকমও কেস হয়েছে হ্যাঁ, আমাদের, ঠিক। আমি ফিল মানে স্পেন্ড করেছি ওই টাইমটা। কিন্তু ওই লোডশেডিং এর টাইমে না সবাই একত্রিত হয়ে যেত, ঠিক। নতুন গল্প হতো, ভূতের গল্প হতো, ভয় দেখানো হতো। আর ওই হেরিকেন জ্বালিয়ে রাখা, মোমবাতি জ্বালিয়ে, ওই যে দারুণ পিরিয়ডটা, ইভেন যখন এই এখন চৈত্র মাস পরে বৈশাখ মাস আসবে, কালবৈশাখী ঝড় আসবে। এবার সেই কালবৈশাখী ঝড়ের এত এত গল্প আসে না এই হাওয়ার মাধ্যমে, মানে বলে বোঝানো যাবে না। আমার একজন জেঠিমা ছিল, মেজো জেঠিমা, তিনিও 2022 সালে মারা যান। আমি ওই মেজো জেঠিমা মারা যাওয়ার পরে খুব একা ফিল করতাম বাড়িটাতে, খুব খাঁকা লাগতো। তো ওই তোমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। তো মেজো জেঠিমা অনেক তার পুরনো বাড়ির ভৌতিক ঘটনার গল্প বলতো, রিয়েল স্টোরি। এবং রিয়েল স্টোরি যখন কেউ বলা শুরু করবে, তখন গায়ে কাটা দেবে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তখন একটু ভয় লাগতো। রিয়েল স্টোরিটা মানে মেনে নিতে কি ভালো লাগতো, কি ভালো লাগতো, এটা রিয়েল স্টোরি, ভয়টা পেতে চাই আমি। এবং সত্যি মানে ওই টাইমটা আমি খুব মিস করি। ওই টাইমটা এখন আর লোডশেডিংও হয় না, ওই গল্পগুলোও আসে না, মানুষগুলোও আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, এবং সময়গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, নতুন সময় আসছে। তবুও তোমার সত্যি কথা বলতে এত বেসিক্যালি ছোটবেলা গল্প যে শুনলাম, যে তুমি যে পুরোটা শেয়ার করলে, ঠিক আছে, তো হতে পারে যে এরকম আরো অনেকের কাছে ভাবো কত গল্প আছে। তুমি ধরো তোমার, আমি যদি আরেকজনকে বলি তোমার কাছে ছোটবেলা গল্প আছে, ঝুলি ভরে গল্প হয়ে যাবে। আরেকটা পডকাস্ট করতে হবে। হ্যাঁ মানে এত ভৌতিক ঘটনারই বলতে গেলেও একটা পডকাস্ট করতে হতে পারে। না তবুও আমাদের আজকে তো আস্তে আস্তে সময় ফুরোচ্ছে, তো ওর কাছে যত গল্প আমরা শুনলাম, ও ছোটবেলার গল্প যতটা ও মাসে শেয়ার করে নিল, ঠিক আছে। তো আমি চাইবো যে যারা দেখছো তাদেরও যদি এরকম কোনো ঘটনা থাকে, তারা আমাদের কমেন্ট করে জানাও যে এরকম কোনো ঘটনা হয়েছিল, বা চাইলে আমাদের পডকাস্টে এসেও তোমরা সেসব ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে। তো আজকে আমাদের মতো পডকাস্ট এখানে শেষ করব। তো তুমি যদি কিছু বলতে চাও লাস্ট, কি এখন যে জেনজি মিলেনিয়ালের যে কথাটা উঠলো, সেই সম্পর্কে যদি কিছু বলতে চাও, তাহলে আমরা সেটা। আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, দেখো এক একটা টাইম আসে, এক একটা টাইম চলে যায়, আমরাও এক সময় চলে যাব, আমরা এসেছি। আমার মনে হয় প্রত্যেকটা সময়কে এনজয় করা উচিত, উইথ ডিউ রেসপেক্ট। আদার যে টাইমগুলো যারা কাটিয়েছে, আমাদের দাদু দিদা বলো, আমাদের বাবা মা বলো, তারা যে টাইমটা কাটিয়েছে, তাদের টাইমটাকেও রেসপেক্ট করা উচিত। তারাও যে টাইমটা কাটিয়েছে সেটাও তাদের ক্ষেত্রে মূল্যবান, তাদের ক্ষেত্রে হ্যাপি টাইম। আমাদের ছোটবেলাটা আমাদের ক্ষেত্রে হ্যাপি টাইম। অনেক
বাচ্চা কাচ্চা এখন বাবা মা তুমি ছোটবেলায় কি করেছো এরকম বলতে হুম। শুরু করে, তাতে কিন্তু তারা কষ্ট পায়। তোমার ছোটবেলাটাকে সেটা মানে কি বলবো, তোমার ছোটবেলাটা সেখানে অক্ষুণ্ণ হলো। তো আমার মনে হয় সব ছোটবেলাই ভালো, সবার আরে ছোটবেলাটাই ভালো। বেস্ট ছোটবেলা। হুম। এবং সবার এই মানে লোডশেডিং এর গল্প, ঠাকুমার ঘরের গল্প সবার কাছেই আছে কম বেশি। এবং আমাদেরও আগামী জেনারেশন যারা যারা তাদের আসছে, কাছেও থাকবে। জেনজির পরে কি এক্সজি জেডজি আমি জানি না, সেই জেন সব আলফা বোধহয়, আমিও ঠিক আলফা জানি না। আলফা গামা বিটা যাই আসুক, তাদেরও ছোটবেলার গল্পগুলো থাকবে। এবং তারাও যখন বড় হবে তারাও হয়তো এরকম পডকাস্ট, হয়তো এআই মোডে পডকাস্ট করবে, তোমার হতেও জায়গায় কেউ পারে। এআই হবে, সেই যে সে তারাও কোশ্চেন করবে তার আনসার তার করবে। অ্যান্সার করবে। এবং সেই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু তারা মানে এই গায়ে কাটা দিচ্ছে না, এরকম ভাবেই দেবে। তবুও আমি বলবো এই যে আমাদের পডকাস্ট করার যে উদ্দেশ্যটা, আমাদের এই পডকাস্টের মধ্যে দিয়ে বেঁচে থাকুক আমাদের ছোটবেলা, বেঁচে থাকুক আমাদের নস্টালজিয়া, বেঁচে থাকুক এরকম আরো ছোটবেলার গল্প, ঠাকুমার গল্প, লোডশেডিং এর গল্প, ভূতের গল্প, ঝড়ের মধ্যে আম কুড়ানোর গল্প, এরকম আরো অনেক কিছু। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমরা শেষ করছি আমাদের কথক পডকাস্টের এপিসোড 5। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও সেগুলো দেখে এবং তারাও তাদের ভিউটা আমাদেরকে জানায়। তো আবার আসবো পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার দুজনের তরফ থেকে টাটা। সেটা